أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করেছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের সপ্তম অধ্যায় প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য আইনের 101 দ্বারা যে পক্ষ মামলার রায় আশা করে সেই মামলা প্রমাণ করবে। তাহলে এটার বিষয়বস্তু কি? প্রমাণের দায়িত্ব। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে প্রমাণের দায়িত্ব কার, তাহলে সেটা আপনি অবশ্যই লিখে দিবেন 101 দ্বারা প্রমাণের দায়িত্ব হচ্ছে যে মামলার রায়টা আশা করে সে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 102 দ্বারা যদি কোনো পক্ষ হারে, অর্থাৎ যার উপর প্রমাণের দায়িত্বটা বর্তায় সে প্রমাণ করবে, এর মধ্যে যে পক্ষ হারবে তাকে সেটা প্রমাণ করতে হবে 102। 103 দ্বারা হচ্ছে যে কোনো সুনির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব, যে প্রমাণ করাইতে চায় তাকে অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সাক্ষ্য আইনের 104 দ্বারা হচ্ছে আদালতে কোনো বিষয় প্রমাণ করতে গেলে সেই বিষয় আদালতে আগে গ্রহণযোগ্য করে তুলতে হবে সাক্ষ্য আইনের 104 দ্বারা। সাক্ষ্য আইনের 105 দ্বারা হচ্ছে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা আসামিকে প্রমাণ করতে হবে। ব্যতিক্রমটা হচ্ছে দণ্ডবিধি আইন অনুসারে ব্যতিক্রম। সাক্ষ্য আইনের 106 দ্বারা হচ্ছে যে ব্যক্তির অবগতির মধ্যে আছে বা যে জানে তাকেই সেই বিষয়টা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 106। সাক্ষ্য আইনের 107 দ্বারা হচ্ছে যে ব্যক্তি 30 বছর ধরে মৃত, যে জীবিত দাবি করবে তাকেই সেই বিষয়টা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 108 দ্বারা হচ্ছে যে ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ, যে ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ, খবর পাওয়া যায় না এবং সে জীবিত আছে, যে দাবি করবে তাকে সেটা প্রমাণ করতে হবে। নেট কি আমার প্রবলেম নাকি নাসরিন সুলতানার প্রবলেম? আপনারা কি শুনতে পান? শুনতে পাচ্ছি স্যার, শোনা যাচ্ছে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 109 দ্বারা অংশীদারগণের মধ্যে জমিদার প্রজার বা মালিক প্রতিনিধির সম্পর্ক প্রমাণ, যে ব্যক্তি সম্পর্ক নাই দাবি করবে তাকে সেটা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 110 দ্বারা হচ্ছে মালিকানা প্রমাণের দায়িত্ব, অর্থাৎ যখন কোনো বস্তু কোনো ব্যক্তির দখল হতে অন্য কোনো ব্যক্তি নিয়ে যাবে তখন ওই ব্যক্তিটা যে ব্যক্তি মালিক তাকেই সেটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 110 দ্বারা। সাক্ষ্য আইনের 101 দ্বারা 11 দ্বারা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থা বা সরল বিশ্বাস, অর্থাৎ যখন এক পক্ষ অন্য পক্ষের উপর সরল বিশ্বাস করে তখন তাকেই সেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ যার উপর সরল বিশ্বাস করা হয়েছে সেই প্রমাণ করবে যে সে বিশ্বাসের যোগ্য। সাক্ষ্য আইনের 112 দ্বারা হচ্ছে বিবাহ স্থির থাকাকালে সন্তানের বিবাহ স্থির থাকাকালে যদি 280 দিনের বিচ্ছেদের পরে যদি 280 দিনের ভিতরে বাচ্চা জন্ম লাভ করে তাহলে সেই সন্তান হচ্ছে উক্ত পিতামাতার বৈধ সন্তান। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 114 দ্বারা আদালত কতিপয় বিষয় অস্তিত্ব অনুমান করতে পারবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায় প্রতিবন্ধকতা বা স্বীকৃতি বাধা বা নিবৃত্তি। শব্দগুলো মনে রাখবেন, প্রতিবন্ধকতা, স্বীকৃতি বাধা, অর্থাৎ সে বিবৃতি দিয়ে এটা বাধা সৃষ্টি করবে বা নিবৃত্তি। যদি এখন আপনাকে প্রশ্ন করে যে নিবৃত্তি কি, তাহলে আপনি কি করবেন? এটা সংজ্ঞা দিবেন হচ্ছে সাক্ষ্য আইনের 115 দ্বারা প্রতিবন্ধকতা, স্বীকৃতি বাধা বা নিবৃত্তি। যখন কোনো ব্যক্তি তার কথা বা কার্য দ্বারা অপর কোনো ব্যক্তিকে বিশ্বাস করান এবং সেই বিশ্বাসে কাজ করতে দিয়েছেন তখন কোনো মামলার প্রথম ব্যক্তি সেই বিষয়ে কাজ চলে তাহার সত্যতা অস্বীকার করতে পারবে না। অর্থাৎ যখন আপনি কোনো ব্যক্তিকে কোনো মামলার সময় তারে আপনি হাজির করছেন, হাজির করিয়া তাকে আপনি স্বীকার করে নিছেন, স্বীকার করার পরে পরবর্তীতে উক্ত মামলা যদি আপনি তাকে অস্বীকার করেন তাহলে সেটা আর সুযোগ নাই। 115 কি বুঝছেন যে কিভাবে প্রতিবন্ধকতা বা নিবৃত্তি তৈরি হইতে পারে? অর্থাৎ আপনি যখন একবার একটা বস্তু, একটা দলিল বা একজন ব্যক্তিকে আপনি হাজির করে বলছেন যে এ হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার দলিল, এ হচ্ছে আমার স্ত্রী, তাকে আপনি আদালতে হাজির করে কি করছেন, মামলাটা আপনি আপনার পক্ষে রায় নিয়ে গেছেন। পরবর্তীতে যখন ওই ব্যক্তির সাথে আপনার কোনো বিবাদ সৃষ্টি হয় তখন তাকে কি করলেন, আপনি তাকে অস্বীকার করলেন যে এ আমার স্ত্রী না, এ আমার ভাই না, বা এই দলিলটা আমি সম্পাদন করি নাই।
এই যে আপনি পরবর্তীতে যেটা অস্বীকার করবেন সেটার অস্বীকার আপনার কাছে গ্রহণযোগ্য হবে না সাক্ষ্য আইনের 115 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 116 দ্বারা প্রচার বা দখলকারীর অনুমতিক্রমে ব্যবহারকারী প্রতিবন্ধকতা। প্রচার বা দখলকারীর বা মালিকের অনুমতি নিয়ে যেটা আপনি করলেন সেটা যদি পরবর্তীতে আপনি অস্বীকার করেন, যেমন আপনি একজন ভাড়াটিয়া, আপনি যে ব্যক্তির কাছ থেকে ভাড়া নিছেন, ভাড়া নিয়ে আপনি মালিকের বিল্ডিং এ উঠছেন, ওখানে আপনি পরবর্তীতে কিছুদিন থাকার পরে আপনি বললেন যে আমি তো এরা মালিক চিনি না। অথবা আপনি যে দখলদার, যে ম্যানেজার, তার কাছ থেকে আপনি একটা সম্পত্তির দখল নিছেন, ঠিক আছে, নেওয়ার পরে আপনি কি করলেন, বললেন যে এই সম্পত্তি তো আমি তো হেরে চিনি না, সে তার কাছ থেকে আমি কিভাবে দখল নেব। তখন এই যে আপনি যে অস্বীকার করলেন, এই অস্বীকারটা তখন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না সাক্ষ্য আইনের 116 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 117 দ্বারা বরাত চিঠির স্বীকৃতিদাতা বা গচ্ছিত গ্রহীতা বা অনুমতিক্রমে ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। অর্থাৎ যখন কোনো বরাত চিঠির স্বীকৃতি বা সুপারিশ বা উক্ত সময় তৈরির চিঠি আপনি কি করলেন, জামিন গ্রহীতা বা জামিন গচ্ছিতা, আপনি পরবর্তীতে অস্বীকার করলেন যে আমি তো তার জামিন নেই নাই, ওইটা করার কোনো যদি আপনি জামিন গ্রহীতা গচ্ছিতা হইয়াও যদি আপনি সেটা অস্বীকার করেন যে আমি তার জামিন নেই নাই বা আমি এরকম কোনো সুপারিশ করি নাই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না সাক্ষ্য আইনের 117 দ্বারা। তাহলে এটার আপনি উদাহরণ কি দিতে পারেন, যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাকরিতে দেখি যে একজনের রেফারেন্স নিয়ে আসে, বিভিন্ন এমপি মন্ত্রী সাহেবের রেফারেন্স নিয়ে আসে, পরবর্তীতে এমপি সাহেব বা মন্ত্রী সাহেব বললো যে আমি তো এটা সুপারিশ করে নাই, ওইটা আর ওনার বলার কোনো সুযোগ থাকবে না সাক্ষ্য আইনের 117 দ্বারা। এখন এই প্রতিবন্ধকতা কি আপনারা বুঝছেন? প্রতিবন্ধকতা, নিবৃত্তি বা স্বীকৃতি বাধা। কথা বলেন, কারণ সময় তো নাই। তারপর হচ্ছে নবম অধ্যায়, সাক্ষী সম্পর্কে, সাক্ষ্য আইনের 118 ধারা থেকে 134 ধারা। সাক্ষ্য আইনের 118 ধারা, যে সাক্ষ্য দিতে পারে, তাহলে সাক্ষ্য আইনের 118 ধারায় বলা হচ্ছে সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য। যদি আদালত মনে করেন যে অল্প বয়স্ক ব্যক্তি, অতি বৃদ্ধ লোক বা দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ কোনো কারণে তাকে জিজ্ঞাসা করলে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে সে কি হবে, অযোগ্য হবে। আর না হইলে প্রত্যেকেই সেটা যোগ্য। তাহলে সাক্ষ্য আইনের 118 দ্বারায় আমরা নিতে পারি যে সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য, এমনকি অল্প বয়স্ক বালকও সাক্ষ্যদানের যোগ্য, অতি বৃদ্ধ লোক সেও সাক্ষ্যদানের যোগ্য, দৈহিক মানসিক ব্যাধি সম্পূর্ণ এরূপ ব্যক্তিও কি সাক্ষ্যদানের যোগ্য। তবে সে অযোগ্য হবে কখন, যদি আদালত মনে করে যে তার যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে এই জিজ্ঞাসিত প্রশ্নের সে উত্তর দিতে পারবে না, তখন সে অযোগ্য হবে। তাহলে যোগ্য, যোগ্য হচ্ছে 118 দ্বারা, অযোগ্য হচ্ছে কত, সাক্ষ্য আইনের 118 দ্বারা। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করে যে কে কে সাক্ষ্য দিতে পারে, তখন আপনি কি লিখবেন, সাক্ষ্য আইনের 118 দ্বারা সকলেই সাক্ষ্য দিতে পারেন। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 119 দ্বারা, উভা সাক্ষী, যে সাক্ষী কথা বলতে পারে না কিন্তু প্রকাশ্য আদালতে তাকে জিজ্ঞাসা করলে সে প্রশ্নের উত্তর লিখে বা ইশারা করে বা অন্য কোনো ভাবে বুঝাইতে পারে, তাহলে তার সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে সাক্ষ্য আইনের 119 দ্বারা। বোবা সাক্ষীর সাক্ষ্য কি হিসেবে গণ্য হবে, কথা বলবেন। মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়, মৌখিক। হ্যাঁ, কথা বলবেন, তাহলে কথা বললে কি হবে, প্রশ্নগুলো জায়গায় ক্লিয়ার হবে। আর যদি আপনারা কথা না বলেন তাহলে তো মনে করেন যে আমারে আমার মতো করে বলে চলে যাইতে হবে, তখন দেখা যাবে যে আমি 5-7টা দ্বারা সামনে চলে গেছি, তখন আপনারা পিছনে প্রশ্ন করতেছেন। অতএব এটা যখন এই 2023 সালে আছে হ্যাঁ, যখন এমসিকিউ এই তে। প্রশ্নটা করা হয় তখন আপনারা কথা বলবেন। তাহলে যে ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য, কোন কোন ব্যক্তি, সাক্ষ্যদানের ব্যক্তি, সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য। তবে অযোগ্য হবে কখন, অযোগ্য যদি আদালত
মনে করে যে যে মানে উপস্থাপন করতে থাকছে, ঠিক মতো বলতে পারবে না, তখন অযোগ্য হবে। হম সাক্ষ্য আইনের কত দ্বারা? 118। 118 দ্বারা। বুবা ব্যক্তির সাক্ষী কি সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য? মৌখিক সাক্ষী, লিখিত সাক্ষী, মৌখিক দালিলিক সাক্ষী? মৌখিক সাক্ষ্য হিসাবে। মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। বুবা ব্যক্তির সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কি জন্য মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? বুবা ব্যক্তির সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে কি জন্য গ্রহণ হবে? যেহেতু সে কথা বলতে পারে না, অতএব সে যদি কথা বলতে পারতো তাহলে এই সাক্ষ্যটা সে মৌখিক ভাবে দিতে পারতো। যেহেতু সে কথা বলতে পারে না বুবা, এই জন্য সে কি করছে, লিখে ইশারা ইঙ্গিতে দিছে, এই জন্য তার এই সাক্ষ্যটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এখন এখানে একটা প্রশ্ন, ধর্মীয় ভাবে যদি কোনো ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ হয় কোনো মামলায় মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, তখন সেই ব্যক্তি যদি লিখে কোনো সাক্ষ্য দেয় তাহলে সেটা কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? এটা কি যোগ্য সাক্ষী নাকি? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনারা প্রশ্নটা বুঝে উত্তর দিবেন। রেদওয়ানুল করিমকে, রেদওয়ানুল করিম হচ্ছে একটা মামলার সাক্ষী, একটা মামলা বিষয়ে রেদওয়ানুল করিম জানে। এখন এই সাক্ষ্যটা দিলে যে কোনো একজন ব্যক্তির শাস্তি হবে, তখন রেদওয়ানুল করিমের স্ত্রী রেদওয়ানুল করিমকে শপথ দিল। রেদওয়ানুল করিমের স্ত্রী রেদওয়ানুল করিমকে কি করলো, আমরা যেটা বলি এলাকা ভিত্তিক ভাষায় কিরা দিল, কসম দিল, যে তুমি আমার মাথা ছুঁয়ে কসম করো যে তুমি এই বিষয়ে কোনো কথা বলবা না। ঠিক আছে? এখন রেদওয়ানুল করিম কি করলো, তার স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম খাইলো যে সেই বিষয়ে কোনো কথা বলবে না। কিন্তু আদালতে যখন সে গেছে, যাওয়ার পরে এই বিষয়ে সে কি করছে, লিখিত আকারে একটা সাক্ষ্য উপস্থাপন করছে। তাহলে এই যে রেদওয়ানুল করিম কিন্তু বুবা লোক না, সে কিন্তু এই বিষয়ে জানে, কিন্তু সে ধরা খাইছে কোন জায়গায়, সে তার স্ত্রীর কাছে ধর্মীয় ভাবে একটা শপথ করছে, শপথের করার কারণে বা কসম খাইছে, এই জন্য সে মুখে কোনো সাক্ষ্য দিতে পারতেছে না। তখন যদি সে লিখিত আকারে এই সাক্ষ্য দেয়, তাহলে এই তার লিখিত সাক্ষ্যটা কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? প্রশ্ন মৌখিক কি? সাক্ষ্য। হ্যাঁ, মৌখিক সাক্ষ্য হিসেবে। মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে সাক্ষ্য আইনের 119 ধারা। মনে রাখবেন, যদিও ধর্মীয় ভাবে আবদ্ধ ব্যক্তি মৌখিকভাবে কোনো বিবৃতি না দিয়ে লিখে লিপিবদ্ধ করে সাক্ষ্য দান করে, তাহলে সেটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। কত ধারায় গণ্য হবে? 119 দ্বারা। 119। 119 ধারায় মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে সাক্ষ্য আইনের 120 ধারা। দেওয়ানি মামলার পক্ষগণ এবং তাদের স্বামী স্ত্রী ফৌজদারি মামলার বিচারাধীন ব্যক্তির স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী হবে। যেমন দেওয়ানি মামলার ক্ষেত্রে দুই পক্ষ বা তাদের স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী। দেওয়ানি মামলার ক্ষেত্রে, অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বামী স্ত্রীর পক্ষে সাক্ষ্য দিতে পারবে, স্ত্রী স্বামীর পক্ষে সাক্ষ্য দিতে পারবে, তারা কি হবে, যোগ্য সাক্ষী হবে। তবে ফৌজদারি মামলায় যে ব্যক্তি আসামি হবে, ফৌজদারি মামলায় আসামির স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী করতে পারবে কিনা? ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী কি যোগ্য সাক্ষী হবে? ফৌজদারি মামলায় হবে না স্যার। ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী হবে না। স্যার উদাহরণ দেখি 120টা দাদা। আবার একটু ভালো করে একটু একটু ক্লিয়ার করে দিতেন যদি স্যার। আপনার একটা উদাহরণ দেই, উদাহরণটা বুঝে নেবেন। সেন্টু মিয়া একটা জায়গার মামলা করছে, সেন্টু মিয়া একটা জায়গার মামলা করছে তার চাচার বিরুদ্ধে।
সেন্টু মিয়া একটা জায়গার মামলা করছে তার চাচার বিরুদ্ধে। এখন এই যে তার যে জায়গাটা, এই জায়গাটার মালিক যে সে সেন্টু মিয়া, অথবা তার ভাই, অথবা তার স্ত্রী। এখন এই জায়গার মালিক যে সেন্টু মিয়া বা তার স্ত্রী বা তার ভাই, এখন এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে হচ্ছে তার স্ত্রী, অথবা সেন্টু মিয়ার স্ত্রী যদি মামলা করে তাহলে সেই বিষয়ে সাক্ষী দিতে পারবে কে? সেন্টু মিয়া। কারণ কি, যেহেতু মামলাটা দেওয়ানি মামলা, জায়গা সম্পত্তি বা জায়গা জমি সংক্রান্ত এবং টাকা পয়সার লেনদেন সংক্রান্ত, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেন্টু মিয়া সেটার বা তার স্ত্রী তার পক্ষে সাক্ষ্য দিতে পারবে। বুঝা গেছে? তাহলে দেওয়ানি মামলা হইলে সেন্টু মিয়া বা তার স্ত্রী তারা কি হবে? একজন আরেকজনের পক্ষে যোগ্য সাক্ষী হবে। কিন্তু এখন একটা ফৌজদারি মামলা হয়েছে, যেমন একটা চুরির মামলা বা একটা ডাকাতির মামলা বা একটা মারামারির মামলা হয়েছে, সেটা সেন্টু মিয়া করুক বা তার স্ত্রী করুক, মামলাটা করছে। এখন তাদের পক্ষে সেন্টু মিয়া কি করলো? আশেপাশের কোনো সাক্ষী নাই, সে তার স্ত্রীকে সাক্ষী মানলো, তার ছেলেকে সাক্ষী মানলো, অথবা সেন্টু মিয়ার স্ত্রী মামলা করলে সেন্টু মিয়াকে সাক্ষী মানলো বা তার ছেলেকে সাক্ষী মানলো। সেই ক্ষেত্রে তাদের এই সাক্ষী বা তারা আদালতে ফৌজদারি মামলায় যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে না। বুঝা গেছে সেন্টু মিয়া? স্যার বুঝছি। আনসার তাহলে আমি একটু বলি। বলেন। এখন যে চুরির বিষয়টা, হুম। এখন ধরেন রাত্রে গভীর রাত্রে একটা চুরি হইলো আমার বাড়ির আশপাশে, নিকটে এতটা বাড়িঘর নাই কারো, হ্যাঁ। সুতরাং আমার বাড়িতে আমার স্ত্রী সন্তানরাই অবস্থান করতেছে। হুম। এখন আমরা চুরকে দেখছি, আমাদের জিনিস নিচ্ছে সেটাও দেখছি, হয়তো আমরা প্রাণ নাশকের হুমকি রিসিভে দেয়, আমরা কিছু বলতে পারি না বা চিৎকার দিতে পারি না। হুম। এখন আমি সকালবেলা গিয়ে মামলা করছি, মামলা করার ক্ষেত্রে আমি তো এই জায়গায় আমার স্ত্রী বা ছেলে মেয়ে তাদেরকেই তো আমি সাক্ষী হিসেবে গণ্য করবো। এখানে তো অন্য কাউকে গণ্য করার কোনো সুযোগ নাই, কারণ আমার বাড়ি থেকে তাদের বাড়িটা দূরত্ব। তো এই এখন আমি ক্ষেত্রে কি আপনারা স্যার? বলি, এখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই। জি। আপনার বাড়িতে যখন চুরি হয়েছে, আপনি কি করবেন? আশেপাশের লোকজনকে আনিয়ে দেখাবেন যে এই হচ্ছে আমার বাড়ির অবস্থা, এইভাবে চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, আমরা বলি কি না? জি স্যার, বলি। হ্যাঁ, আমরা যখন বলি বা একটা চুরির ঘটনা ঘটে, তখন আমরা কি করি? সুর চিৎকার করি। অনেক সময় চিৎকার না করিয়ে যখন অগোচরে চুরি হয়ে যায়, তখন আমরা কি করি? আশেপাশের লোকজনদের বলি, তারা আসে, দেখে যে কিভাবে চুরিটা হয়েছে, কোন দিকে গর্ত করে ঢুকছে, কোন দিকে তালা ভেঙে ঢুকছে, কোন দিকে ছাদের টিন খুলে ঢুকছে। ঠিক আছে কিনা? তারা এসে দেখে না? জি স্যার। দেখে। যখন দেখার পরে আপনি মামলা করতে যাবেন, তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে কি করে? যে আসেন, আশেপাশে যারা এই বিষয়টা জানেন, দেখছেন, শুনছেন, আপনারা এই বিষয়ে সাক্ষ্য দেন। তখন আপনার আশেপাশের লোকজন এসে এই বিষয়ে সাক্ষ্য দেয় কিনা? জি স্যার। তখন যারা এই যে আশেপাশের লোকজন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, তারা যোগ্য সাক্ষ্য। ঠিক আছে, তারা যোগ্য সাক্ষী। বুঝতে বুঝতে কিন্তু পারছি যদি স্যার। না আপনার স্ত্রী শুধু সাক্ষী দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না বা এটার যোগ্যতা প্রমাণ হবে না। বুঝতে পারছি। কথা বুঝছেন? এই যে আসেন, এখন তো স্বামী জি স্ত্রী স্যার। যোগ্য সাক্ষী হবে না, তো আবার যোগ্যতা বানাই দিচ্ছি, দাঁড়ান একটু করে অপেক্ষা করেন। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 121 ধারা। জজ বা ম্যাজিস্ট্রেটগণ যোগ্য সাক্ষী হবেন কখন? কোন জজ বা ম্যাজিস্ট্রেট তাদের ঊর্ধ্বতন আদালতের অনুমতি ব্যতীত তার কার্যক্রম বা কোনো বিষয়ে জানতে পারে সেই সময় সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য নয়। জজ বা ম্যাজিস্ট্রেট তার ঊর্ধ্বতন আদালতের অনুমতি ব্যতীত সে কোনো কার্যে সাক্ষ্য দিতে বাধ্য নয়। তবে বাধ্য হবে কখন? যদি সে জজ বা ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে, তার সামনে কোনো ঘটনা ঘটে, তাহলে সেই বিষয়ে সে সাক্ষ্য দিতে পারবে। কথা বুঝছেন? নুরুল ভাই, যেটা পাঠাইছেন, এটা কি আপনি ভালোভাবে পড়ছেন? তাহলে আবার বিশে যাইতে হয়। নুরুল ভাই,
নুরুল ভাই কিতে পাঠাইছে, আমরা একটু দেখি না। নুরুল ভাই আমাদের এখানে পাঠালে কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ আমি বলতেছি, নুরুল ভাই পাঠাইছে সবকিছু সব হচ্ছে জায়গায় পাঠান যায় না। সাক্ষ্য। আমি বলতেছি আপনারা একটু শুনেন। সামনে সাক্ষ্যয়নের ভর্তি 120 দ্বারা নুরুল ভাই আমার কাছে যেটা পাঠাইছে, আপনারা একটু মিউট হন ভাই প্লিজ। দেওয়ানি মামলার পক্ষগণ এবং তাদের স্ত্রী বা স্বামী, দেওয়ানি মামলার পক্ষগণ এবং তাদের স্ত্রী বা স্বামী, ফৌজদারি মামলায় বিচারাধীন ব্যক্তির স্বামী বা স্ত্রী। এটা হচ্ছে হেডলাইন, পরের অংশটা বলতেছি। সকল দেওয়ানি মামলায় মামলার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষ্য হইবেন। কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলায় সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী হইবেন। কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলায়, কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলায় সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষ্য হইবেন। এখন এটা কি বুঝলেন আপনারা একটু বুঝলেন তো দেখি, আমার একটু বলেন স্যার তো দেখি। কই বসে গেল স্যার? কি? আনা দিছে? নুরুল ভাই কি আছেন? এখন আপনারা কি বুঝছেন 120-এর, আমার একটু বলেন তো দেখি। কার না তোর নাকি? ভাই এস এম আহমেদ ভাই, আপনি একটু আনমিউট হলে ভালো হইতো, সবার কথাটা সুন্দরভাবে বুঝতে পারতাম। এস এম আহমেদ ভাই হুট করে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই অংশটা কি দেখা যায়? যায়, দেখা যায়, ভাষ্য দেখা যায়। ভাষ্য দেখা যায়। যাদের হাতে ভাষ্য আছে এই ভাষ্যটা একটু কষ্ট করে পড়ে নেবেন, ঠিক আছে? আছে, এই এটা যে, আমার কাছে আছে। হ্যাঁ ভাষ্যটা একটু কষ্ট করে যাদের কাছে আছে একটু ভাষ্যটা পড়ে নেবেন। নুরুল ভাই যেটা বলছে ওইটা ওই যে রায়ান্স পদোন্নতি সূচির এটা হুবহু আমি পাইছি, এটা 120, এটা হুবহু এখান থেকে। এটা এগুলা কিছু কিছু ভুল আছে। এই জন্য ভাই একটা একটা কথা আমি আপনাদের বারবার আগেও বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো, যে আপনারা দয়া করে পরীক্ষার আগ পর্যন্ত কেউ কোনো গাইডের আশ্রয় নেবেন না। কারণ এখন আর গাইডের দিন নাই। অতএব আপনাকে পড়তে হবে সব মূল বই ভিত্তিক। কথা বলছেন? মূল বই ভিত্তিক। আর আপনি যদি ভালো একটা মনে হয় যে ভালো প্রিপারেশন নিতে চায় তাহলে আপনি সর্বোচ্চ 2200টা পর্যন্ত দেখতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনারা দয়া করে আপনাদের কাছে এখনো অনুরোধ করি, আপনারা কোনো সময় আপনারা কোনো গাইড বইয়ের আশ্রয় নেবেন না। গাইড বইয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম উপস্থাপনা করে, কথা বলছেন? বিভিন্ন জন বিভিন্ন রকম উপস্থাপনা করে। এখানে বলছে কি যে ফৌজদারি মামলায় আপনার স্ত্রী কি হবে, সাক্ষী দিতে পারবে, কিন্তু আপনার এই স্ত্রীর সাক্ষীটা কি হবে, আদালতে গ্রহণযোগ্য হবে না। কারণ কি আপনার স্ত্রী পক্ষপাতী করিয়া সাক্ষ্য দিবে। তো যেহেতু আদালতে গ্রহণযোগ্য হবে না, তাহলে কি সে যোগ্য সাক্ষী হইল? হ্যাঁ? না স্যার, গ্রহণযোগ্য না হইলো না স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 121 ধারা। এই জন্য আমি বারবার বলি যখন যে প্রশ্নটা করি আপনারা উত্তর দিবেন। এই যে দেখেন 21 ধারায় যাওয়ার পরে এখন নুরুল ভাই একটা মেসেজ দিয়া এই যে 10টা মিনিট খাই নিল। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 121 ধারা, জজ বা ম্যাজিস্ট্রেটগণ, জজ বা ম্যাজিস্ট্রেটগণ তাদের ঊর্ধ্বতন আদালতের অনুমতি নিয়ে তারা সাক্ষ্য দিতে পারবেন, ঠিক আছে? সাক্ষ্য দিতে পারবেন ঊর্ধ্বতন আদালতের অনুমতি নিয়ে। তবে তারা সবসময় কি সাক্ষ্য দিতে বাধ্য নয়। তবে তারা বাধ্য হবে কখন? যখন জজ বা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে তার সামনে কোনো ঘটনা ঘটে, তখন সেই বিষয়ে সে সাক্ষ্য দিতে পারবে। সাক্ষ্য আইনের 121 ধারা।
এটা কি বোঝা গেছে? এটা এজলাস চলাকালীন যদি কোনো সমস্যা হয় এজলাসের মধ্যে, এবং এমনকি উনি যদি বাইরে থাকে, মানে অন ডিউটি ব্যতীত আর কি, তখন মানে উভয় উভয় ক্ষেত্রে আর কি। কারেন্ট চলে গেছে। জি বলেন। এখন খুব জ্বালাচ্ছে স্যার আমাদের যখন এখানে। ম্যাজিস্ট্রেটগণ সাক্ষ্য দিতে পারে, সেটা ওনার সামনে যদি কোনো অপরাধ হ্যাঁ সংগঠিত হয় আর কি, সেটা হ্যাঁ বাড়িতে ওনার হোক বা সামনে, এজলাসে হোক। হ্যাঁ ওনার এজলাসে হোক বা এজলাসের বাইরে হোক, উনি যখন এটা ওনার সামনে কোনো ঘটনা ঘটবে তখন সেই বিষয়ে উনি সাক্ষ্য দিতে পারবে সাক্ষ্য আইনের 121 দ্বারা। তবে আমি আবার একটা এখানে কথা বলি স্যার। হ্যাঁ ওই দমনের একটা বিচারক এরকম হয়েছে স্যার। মানে এই যে ছেলেটা আসামি, ওই ছেলেটা গলা মারছে, ব্লেড মারছে, ব্লেড নিয়ে গেছে গালে করে ব্লেড মারছে, তখন এই সাক্ষীটা তো তাহলে জজ সাহেব হয়েছে স্যার, হয়েছে না? রেজাউলের কথাটা আমি শুনতেছি না, আপনারা কেউ কি এজলাসের ভিতরে শুনতেছেন? শুনতেছি। বলতেছিলাম কি, আমি একটা আসামি নিয়ে গেছিলাম ওই এজলাসের ভিতরে, পাশের এজলাসে ওই একটা ছেলে আসামি, আসামি সিলেট মারছিল পিছের থেকে। তখন জজ সাহেব দেখছিল, পুলিশও ছিল, পরে জজ সাহেবটা অনেক ই করে, মানে এটা ই করছে। তখন এটা কি জজ সাহেব সাক্ষী হতে পারবে নাকি হ্যাঁ ওই উনি যেটা আদালতে? দেখছে ওই বিষয়ে উনি সাক্ষী দিতে পারবে, উনি চাইলে সেটা সাক্ষী দিতে পারবে। এ- তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 122 দ্বারা বিবাহ বজায় থাকাকালীন পত্রালাপ। এই যে এতক্ষণ কিন্তু বাধ্য ছিলেন না, এখন কিন্তু ওই যে বাধ্য হইতেছেন। বিবাহিত স্বামী স্ত্রী হিসেবে থাকাকালে তাদের মাঝে যে ব্যক্তিগত চিঠিপত্র বা কোনো তথ্য আদান প্রদান বিষয় আলাপ আলোচনা হয়, সেই বিষয়ে তারা তা প্রকাশ করতে বাধ্য না। যখন স্বামী স্ত্রী তারা একজন, এখন কি আছে, স্বামী স্ত্রী আছে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে তারা প্রকাশ করতে বাধ্য না। তবে যদি তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ, দেওয়ানি বা ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়, সেই ক্ষেত্রে তারা কি করবে, উক্ত বার্তা বা চিঠি সম্পর্কে প্রকাশ করতে পারবে। যেমন এখন দুইজন স্বামী স্ত্রী আছে, এখন তারা স্বামী স্ত্রী থাকা অবস্থায় অনেক ধরনের গল্প গুজব হয়, অনেক ধরনের কথাবার্তা হয়, এইগুলা কিন্তু তারা কোনো কিছু প্রকাশ করতে বাধ্য না। তবে যদি তাদের মধ্যে, তারা দুইজনের মধ্যে কোনো দেওয়ানি বা ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়, বা মনে করেন যে স্ত্রীর কারণে স্বামী একটা অপরাধে অভিযুক্ত হয়েছে, বা স্বামীর কারণে স্ত্রীর কারণে স্বামী একটা অপরাধে অভিযুক্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে কি করতে পারবে, সে প্রকাশ করতে পারবে বা আদালতে সেটা জানাইতে পারবে। এখন মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না, কথা বুঝছেন? আমার কথা কি শোনা যায়? তাহলে সাক্ষ্য আইনের 122 দ্বারা হচ্ছে স্বামী এবং স্ত্রী তাদের বিবাহ, স্থির থাকাকালীন সময়ে তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে তারা প্রকাশ করতে পারবে না। কিন্তু যদি দেখা যায় যে তাদের স্বামী স্ত্রী বা তাদের এইরকম কোনো আচার আচরণের কারণে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন দেওয়ানি অথবা ফৌজদারি আদালতে অভিযুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে আলাপ